স্থানীয় নেতাদের সহায়তায় গোবিন্দগঞ্জের ইক্ষু খামারে গড়ে তোলা হয় বসতি, দাবি আদিবাসীদের। অস্বীকার অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের। প্রশাসনের ভূমিকায় নাগরিক সমাজে ক্ষোভ। দেশের অধিকাংশ কিন্ডারগার্টেন স্কুলের নেই নিজস্ব ভবন। শিক্ষা কার্যক্রম চলছে বাসা বাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে। স্কুল নিয়ন্ত্রণের নীতিমালা হলেও নেই বাস্তবায়নের উদ্যোগ। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হতে বসেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ দুর্গ। আগ্রহ হারাচ্ছেন পর্যটকরা। প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে পদক্ষেপ নেয়ার তাগিদ। এবং আরব বসন্তের কারণে শেষ 6 বছরে মধ্যপ্রাচ্যের আর্থিক ক্ষতির পরিমাণ 60,000 কোটি মার্কিন ডলার, জাতিসংঘের প্রতিবেদন। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। গাইবান্ধায় সাঁওতালদের বাপদাতার ভিটে মাটি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিদের সহায়তায় 2 বছর আগে গঠন করা হয় ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। এরপর থেকে নেওয়া হতো নিয়মিত চাঁদা। তাদেরই সহায়তায় গত জুলাই মাসে গোবিন্দগঞ্জের ইক্ষু খামারে বসতি গড়ে তোলা হয় বলে দাবি অধিবাসীদের। তবে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বলছেন, প্রথমে আন্দোলনে সম্পৃক্ত থাকলেও এখন তিনি নেই। স্থানীয় সংসদ সদস্যের দাবি, আইনি ব্যবস্থা গ্রহণে আদিবাসীদের পরামর্শ দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন হিদায়তুল ইসলাম বাবু। ক্যামেরায় ছিলেন ওবায়দুল ইসলাম। সুমি মুর্মু, মরিয়ম কিসকু, জোবা হাস্তা সহ এই নারীদের ভিটেমাটি বাড়িঘর সবই ছিল। বাপদাদার ভিটেমাটি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাঁওতালদের দিনাজপুরের ফুলবাড়ি, ঘোড়াঘাট, নবাবগঞ্জ, বিরামপুর ও পার্বতীপুর থেকে নিয়ে আসা হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জে। গত জুলাইয়ে রংপুর সুগার মিলের ইক্ষু খামার সাহেবগঞ্জের জমিতে গড়ে তোলা হয় বসতি। কিন্তু সম্প্রতি তাদের উচ্ছেদের পর জ্বালিয়ে দেয়া হয় ঝুপড়ি ঘর, সে সাথে চালানো হয় লুটপাট। আমাদের বললো এমপি বাপদাদার সম্পত্তি এখানে মানে জায়গা জমি পাবেন। আমাদের বাড়ি হলো একেবারে পার্বতীপুরে, এখান থেকে আমরা চলে আসছি। ওদের চক্রান্তে এখন আমাদের ঘর বাড়ি সবগুলো পড়ে ছারখার করে দিল। আমরা এক মুঠ ভাত খাইতে পারতেছি না। সাঁওতালদের অভিযোগ, প্রায় 2 বছর আগে স্থানীয় জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় গড়ে তোলা হয় সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। ওই কমিটির সভাপতি ছিলেন সাপমারা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান বুলবুল। এমপি আমাকে বলল, তোরা তো গরিব মানুষ, তোরা তো একবারে টাকা পয়সা দিবা পারবেন না, তাহলে টাকা পয়সা তোরা এই সমিতি গঠন করেন। আমাদের সভাপতি ছিল বুলবুল, আর আমরা টাকা দিতাম ওই বুলবুলকে। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকে তিনি আমাদের বিরুদ্ধে আবার তিনি দাঁড়ায়। তবে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান বুলবুলের দাবি, প্রথমে আন্দোলনে সম্পৃক্ত হলেও পরে সরে আসেন তিনি। আর স্থানীয় সংসদ সদস্য বলছেন, আদিবাসীরা তাকে স্মারকলিপি দিলে তিনি তাদের আইনি ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন। আমি তাদের কাগজপাতি দেখে স্বেচ্ছায় আমি পদত্যাগ করি এবং তারপরে থেকে আমি কখনো তাদের সঙ্গে সম্পৃক্ত ছিলাম না। তাদেরকে আমি স্পষ্ট বলেছিলাম, আদালত কর্তৃক যদি আপনাদের কোনো রায় যদি দেয় তাহলে আমরা আপনাদের সাথে থাকব, সরকার আপনার সাথে থাকবে। এদিকে ঘটনার পর 7 দিন পেরিয়ে গেলেও জেলা প্রশাসন অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ায়নি বলে ক্ষোভ প্রকাশ করেন রাজনীতিবিদ ও নাগরিক সমাজ। এইটা উদ্যোগ গ্রহণ যদি করতে ব্যর্থ হয় সরকার, তাহলে ওখানে একটা মানবিক বিপর্যয় হয়ে যাবে। আদিবাসী মানুষ আসলে শিকারে পরিণত হয়েছে। প্রথম থেকেই যদি বলা হতো যে কি ঘটছে ওখানে, তাহলে নেপথ্যের মানুষগুলোর নাম বেরিয়ে আসতো। তবে জেলা প্রশাসনের শীর্ষ এ কর্মকর্তা জানান, আগুন লাগানো ও লুটপাটের ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যে 10 একর জমি আমরা চিহ্নিত করে রেখেছি যে কেউ যদি সত্যিকার অর্থেই এই জেলার অধিবাসী আশ্রয়হীন হয়েছেন, তাকে আমরা পুনর্বাসন করব। গত রোববার সুগার মিলের শ্রমিক কর্মচারী ও প্রশাসনের সাথে সংঘর্ষের জের ধরে পুলিশ গুলি চালায় এবং স্থানীয়রা লুটপাট ও ঝুপড়ি ঘরে আগুন লাগিয়ে উচ্ছেদ করে সাঁওতালদের। ওই ঘটনায় 2 আদিবাসী মারা যায়। হিদায়তুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দেশে কর্মজীবী নারীর জন্য সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হোস্টেল মাত্র 8টি। এসব হোস্টেলের আসনের বিপরীতে শুধুমাত্র রাজধানীতেই কর্মজীবী নারীর সংখ্যা 1000 গুণ বেশি। সরকারি হোস্টেলে আসন না পেয়ে বাড়তি ভাড়াসহ নানা ভোগান্তিকে সঙ্গী করে ব্যক্তি মালিকানাধীন হোস্টেলে উঠতে বাধ্য হচ্ছেন অনেক নারী। নিরাপদ বাসস্থানের নিশ্চয়তা না পেয়ে কর্মবিমুখ হচ্ছেন এদের কেউ কেউ। আবাসন সংকটকে নারীর ক্ষমতায়নের প্রধান অন্তরায় উল্লেখ করে
সরকারি ও বেসরকারি উদ্যোগে আরও হোস্টেল নির্মাণের তাগিদ বিশেষজ্ঞদের। রাশেদ বাপ্পির রিপোর্ট। শারমিন, বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকতেই ছাড়তে হয় ছাত্রী হল। নিজের যোগ্যতায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি হলেও রাজধানীতে মাথা গোজার একটু ঠাঁই খুঁজতে গিয়ে নানা তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি কর্মজীবী এই নারী। বাসার সামনে লেখা রয়েছে বাড়ি ভাড়া দেওয়া হবে, যখন জানতে চাচ্ছি তখন বলা হচ্ছে না, এটা ব্যাচেলারদের জন্য ঠিকই, কিন্তু মেয়ে ব্যাচেলারদের জন্য না। মেয়েদের আবার ব্যাচেলার কিসের? মেয়েরা চাকরি করছে, তারা এখন বিয়ে করে তারা সংসার করবে। সামাজিক কুসংস্কার, লিঙ্গ বৈষম্য আর নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও গত 2 দশকে যথেষ্ট এগিয়েছে এদেশের নারীরা। তবে এই অগ্রযাত্রায় সব থেকে বড় বাধা নারীর আবাসন সংকট। দেখা গেল আমি অফিস পারপাসে একদিন লেট হয়ে গেছে, আমি যদি হোস্টেলে ঢুকতে চাই তাহলে অন্য মেয়েদের মতো আমার জন্য রুলসটা স্ট্রিক্ট থাকে যে না 10টা বেজে গেছে গেট খোলা যাবে। আমরা যখন বের হচ্ছি বাসা থেকে, যাওয়ার সময় আশেপাশ থেকে টোন দিচ্ছে, ছবি তুলতেছে। এমন কঠিন বাস্তবতার মুখোমুখি শহুরে কর্মজীবী নারীর জন্য সরকারি উদ্যোগে রাজধানীতে পরিচালিত হোস্টেলের সংখ্যা মাত্র 4টি। এছাড়া দেশের 4 বিভাগে রয়েছে আরও 4টি হোস্টেল, সব মিলিয়ে যার আসন সংখ্যা প্রায় 1,500। প্রাইভেট হোস্টেলের চেয়ে নিরাপদ ও কিছুটা নিরিবিলি হলেও সরকারি হোস্টেল নিয়েও রয়েছে নানা অভিযোগ। আমাদের এখানে সিট ভাড়া 1140 টাকা, আগে আমি যেটা 820 টাকা দিতাম। মিরপুর বলেন, তারপর নীলক্ষেত বলেন, এখানে বড় বড় এমপি মিনিস্টারদের লবিং ছাড়া তারা ওখানে কখনো সিটই পায় না। খাবারের ব্যাপারে আপনি মাছের ভিতরে মাছের মাথার ময়লা পাবেন, শামুক পাবেন, চুল পাবেন, তেলাপোকা পাবেন, ইঁদুরও পাবেন। কর্মক্ষেত্রে নারীর অংশগ্রহণের লক্ষ্যমাত্রা অর্জনে প্রধান অন্তরায় নারীর আবাসন সংকট, বলছেন নারী নেত্রীরা। এটা তো একটা টোকেন, প্রতীকী যে হ্যাঁ আমরা কর্মজীবী নারীদের জন্য হোস্টেল করেছি এবং এই খাতে আমাদের অর্থ বরাদ্দ রাখতে হবে। আমাদের যে হোস্টেলগুলো আছে সেই হোস্টেলগুলোকে ঊর্ধ্বমুখী করার ব্যাপারে আমরা ইতিমধ্যে পরিকল্পনা নিয়েছি। প্রত্যেকটি ডিভিশনও একটি করে হোস্টেল নির্মাণ করার আমরা চিন্তায় আছি। এগিয়ে যাচ্ছে দেশ, এগুচ্ছে অর্থনীতি, যেতে হবে আরো বহুদূর। তাই তো পুরুষের পাশাপাশি নারীকেও নিতে হবে যৌথ প্রয়াস। আর তাই নারী বান্ধব কর্মপরিবেশ তো বটেই, এগিয়ে আসতে হবে নারীর নিরাপদ আবাসন সংকট সমাধানে। তবেই কর্মক্ষেত্রে বাড়বে নারীর অংশগ্রহণ আর ঘটবে নারীর অর্থনৈতিক মুক্তি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এ সময় বাণিজ্য আরো থাকছে। স্থিতিশীল রাজধানীর পাইকারি বাজারে সরবরাহ নেই মোটা চালের, উৎপাদন কমায় সৃষ্টি হয়েছে সংকট, বলছেন আড়তদাররা। বাজারে বেড়েছে মশলা আর পেঁয়াজ রসুনের দাম। ইচ্ছামতো বেতন ফি আদায় সহ নানা অভিযোগ থাকলেও নির্বিঘ্নে চলছে কিন্ডারগার্টেন স্কুলগুলো। 5 বছর আগে একটি নীতিমালা করা হলেও সরকারের উদাসীনতায় হয়নি বাস্তবায়ন। এ অবস্থায় দেশের আনাচে কানাচে গড়ে ওঠা এসব শিক্ষা প্রতিষ্ঠানের স্বেচ্ছাচারিতার কাছে এখন জিম্মি অভিভাবকরা। তারিকুজ্জামান শিমুলের রিপোর্ট। রাজধানীর পল্লবী এলাকার একটি আবাসিক ভবন, 6 তলা ভবনের নিচতলায় বসেছে দোকানপাট, আর তৃতীয় থেকে বাকি 4 তলায় বসতঘর। এরই মধ্যে দ্বিতীয় তলায় ছোট ছোট কয়েকটি কক্ষকে শ্রেণীকক্ষ বানিয়ে চলছে কিন্ডারগার্টেন স্কুল। দেশের বেশিরভাগ কিন্ডারগার্টেনের চিত্র এরকমই। ভাড়া বাড়িতে কোনো মতে গড়ে তোলা স্কুলে খেলার মতো দূরে থাক, নেই চলাফেরার মতো এতটুকু খালি জায়গা। অথচ মাস শেষে ঠিকই মোটা অঙ্কের টাকা আদায় করা হচ্ছে শিক্ষার্থীদের কাছ থেকে। এই বছরে আপনার 1000 টাকা করে নিচ্ছে, পরের বছর বলতেছে 1500 টাকা নিবে। তো শিক্ষার মান হিসাবে টাকা বেতন বেশি নিচ্ছে, কষ্ট হয়ে যায় মধ্যম শ্রেণীর লোকের জন্য। তো অনেক টাকা নেয় বেতন, সবকিছু মিলে হয় না, এই অবস্থায় আর কি কিছু করার নেই। সরকারি হিসেবে দেশে প্রায় 35,000 কিন্ডারগার্টেনের কথা বলা হলেও বাস্তবে এর সংখ্যা আরও বেশি। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা এনে শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে 2011 সালে প্রণয়ন করা হয় বিশেষ বিধিমালা। এরপর 5 বছর পেরিয়ে গেলেও দেখা যায়নি তার কোনো বাস্তবায়ন। এই অবস্থার জন্য মন্ত্রণালয়কে দোষছেন কিন্ডারগার্টেন মালিকরা। সরকার একটা সুপারিশ দিবে, ওই স্কুলগুলো পরিদর্শন করে কোন স্কুলগুলো নিবন্ধিত হতে পারে, কোন স্কুল নিবন্ধিত হতে পারে, কিন্তু সরকার সেই কাজটা কিন্তু করতে পারে নাই। করতে না পারার কারণে আমরা আসলে নিবন্ধন করার উৎস হারাই ফেলছি। তবে অভিযোগ অস্বীকার করে শিক্ষামন্ত্রী বলছেন, কিন্ডারগার্টেনগুলোকে নিয়মের মধ্যে আনার প্রক্রিয়া চলছে। তারা তো পরেই অনিয়ম করে বসে আছে, আমরা নিয়ম করার জন্য তাদেরকে বহুত কষ্টে এখানে নিয়ে আসতেছি। অনুমোদন নিতে হবে এবং আমাদের কতগুলো নিয়ম রীতি মানিয়ে চলতে হবে। বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতি সেটাও শেখাইতে হবে। আর ওই যে হিসাববিহীন এভাবে চলতে পারবে না, এটা পরিমাপ টাকা নিতে হবে এবং এই হিসাবে আমরা কিছু আলোচনা চালাচ্ছি।
সরকারের উদাসীনতায় গত কয়েক দশকে দেশের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গজানো কিন্ডারগার্টেন স্কুলগুলো শিক্ষা ব্যবস্থায় এখন যেন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। শিক্ষাবিদরা বলছেন এই সমস্যার স্থায়ী সমাধানে কেবল কিন্ডারগার্টেন স্কুলের আইন করলেই চলবে না, আরো বেশি মনোযোগ দিতে হবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়নের দিকে। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। খুলনার দাকব উপজেলায় নদী শাসন করে পরিকল্পিতভাবে বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করছেন স্থানীয়রা। এই মুহূর্তে দাকবের চালনা পৌর এলাকায় আছেন রিপোর্টার তরিকুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। তরিকুল। কাজল, খুলনার দাকব উপজেলার যেটি অবস্থিত চারিদিকে কিন্তু নদী বেষ্টিত একটি দ্বীপ এলাকা হিসেবে চিহ্নিত। তো এই দ্বীপ এলাকা কিন্তু বারবার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং সর্বশেষ 2009 সালের 25শে মে ঘূর্ণিঝড়, প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলা, সেই আইলার কারণে কিন্তু এখানকার বাঁধগুলো, অর্থাৎ এটি যেটি 32 এবং 33 নম্বর পোল্ডারে অবস্থিত, 31, 32 এবং 33 নম্বর পোল্ডারে অবস্থিত, সেই পোল্ডারের বাঁধগুলো কিন্তু 100 কিলোমিটার বাঁধ টোটালি ক্ষতিগ্রস্ত হয়, যে কারণে এখানকার জনসাধারণ বা সাধারণ মানুষের বসবাসের জন্য অনুপযোগী হয়ে পড়ে এলাকাটি। এবং উপজেলায় আপনারা জানেন যে প্রায় 3.5 লাখ মানুষের বসবাস। তো এই বাঁধের যে সংস্কারের জন্য 2011 সালে যে সমীক্ষা চালানো হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে 2.5 কিলোমিটার, 2.25 কিলোমিটার নদী শাসন করে এই বাঁধটি যদি নির্মাণ করা যায় তাহলে এই বাঁধের স্থায়িত্ব থাকবে। তো পরবর্তী যেটি দেখা গেল যে নদী ভাঙনের প্রবণতা যত বেশি বাড়ছে, এই এলাকার যে বাঁধগুলো এবং এখানকার জনবসতি হুমকির মুখে পড়ে যাচ্ছে এবং 10 থেকে 15টি স্থানে কিন্তু প্রবল ভাঙনের মুখে এই এলাকাটি পড়েছে। আর যে কারণে কিন্তু সাধারণ মানুষের পক্ষ থেকে দাবি উঠেছে যে 2.25 কিলোমিটার নয়, অন্তত 10 কিলোমিটার নদী যদি শাসন না করা যায় তাহলে এই বাঁধগুলো অচিরেই আবারও ভেঙে যাবে। এবং বলা হচ্ছে যে যদি এটি পরিকল্পিতভাবে এই বাঁধটি নির্মাণ করা হয় তাহলে 100 বছরও এই বাঁধটি প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়গুলোতেও কিছু হবে না। তো যে কারণে এলাকাবাসী মানববন্ধন করছেন এবং এখানকার মানুষ তারা বারবার দাবি তুলছেন যে আমাদের স্থায়ীভাবে বসবাসের জন্য এখানে পরিকল্পিতভাবে আসলে বাঁধ নির্মাণ প্রয়োজন। তো কাজল, এই ছিল আমার কাছে খুলনার দাকব উপজেলার চালনা পৌরসভা এলাকা থেকে মানববন্ধন কর্মসূচির সর্বশেষ। খুলনার দাকব থেকে জানাচ্ছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। পাইকারি বাজারে চালের দাম অপরিবর্তিত থাকলেও পর্যাপ্ত সরবরাহ নেই মোটা চালের। ব্যবসায়ীরা বলছেন উৎপাদন কম হয় সংকট সৃষ্টি হয়েছে মিলগুলোতেই। বাজারে মসুর ডালের দাম কমার পাশাপাশি স্থিতিশীল আছে তেল সহ অন্যান্য ডালের দাম, তবে বেড়েছে বুটের ডাল, চিনি, জিরা ও এলাচের দাম। আলুর দামের সাথে ঝাঁঝ বেড়েছে পেঁয়াজ, আদা, রসুনেরও। রাজধানী কারণ বাজার ঘুরে বিস্তারিত দেখুন আমার একটি রিপোর্ট। রাজধানী পাইকারি বাজারে আগের দামেই মিনিকেট 46 থেকে 47 এবং 28 চাল বিক্রি হচ্ছে 41 থেকে 42 টাকায়। তবে সংকট দেখা দিয়েছে মোটা চালের। বেশিরভাগ চালটাই সরকারি গুদামে চলে গেছে, আর সরকারি গুদামে যাওয়ার পরে চাউলের দামটা হঠাৎ করে বাড়ছে। মহিলাদের কাছে কোনো ধান এবং চাল নাই। বাজারে দেশি মসুর ডালের দাম কেজিতে প্রায় 10 টাকা কমিয়ে বিক্রি হচ্ছে 125 টাকায়। বেড়েছে বুটের ডাল ও চিনির দামও, আর কেজিতে 20 টাকা বেড়ে জিরা 315 থেকে 350 এবং 50 টাকা বেড়ে মানভেদে 1 কেজি সাদা এলাচ বিক্রি হচ্ছে 1200 থেকে 1400 টাকায়। চিনি আগে ছিল 85 টাকা, এখন বিক্রি করতেছে 80 টাকা। মাল কোনোটা শর্ট নাই, এটা হয়তো গাড়ি ভাড়া বা অন্য বিভিন্ন কাজের কারণ বশত বাড়তে পারে। পাইকারিভাবে আগের দরেই বিক্রি করা হচ্ছে 1 কেজি খোলা সয়াবিন 88, সুপার সয়াবিন 78 এবং পাম অয়েল 72 টাকায়। আর শীতে সয়াবিনের ওপর প্রভাব পড়বে না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ম্যাক্সিমাম হোটেল বিভিন্ন জায়গার মাঝে পাম সুপারটা অনেক সাইডে আছে, সেই অনুযায়ী সয়াবিনটা যে হঠাৎ বাড়ে যাব এরকম আশঙ্কা থাকে না। এদিকে ঝাঁঝ বেড়েছে আদা, রসুন ও পেঁয়াজের। কেজিতে 10 টাকা বেড়ে দেশি রসুন 150, আমদানি করা রসুন 170 থেকে 175 টাকা এবং দেশি আদা 80 ও আমদানি করা আদা বিক্রি হচ্ছে 55 টাকায়। একই সঙ্গে 3 থেকে 4 টাকা বেড়ে দেশি পেঁয়াজ 31 থেকে 34 এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় 21 টাকায়। বৃষ্টি হওয়ার কারণে বেচা কিনা কম ছিল, এখন বর্তমানে রোদ বা ভালো, এই জন্য বেচা কিনা ভালো হওয়ার জন্য দাম বেশি। হাটে বাজারে পিস আমদানি কম হয়, সেজন্য কৃষকের চাঙ্গার নাই। এখন তারা মনে করেন যে এই সময় তো থাকে না, গাছ জ্বালাইতে থেকে বেচতে বেচা ফেলায়। ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে আলুর বাজারও। আমদানি কম না থাকলেও কেজি প্রতি প্রায় 5 টাকা বেড়ে ডায়মন্ড ও লাল আলু বিক্রি হচ্ছে 24 থেকে 25 টাকায়। দাম বাড়ানোর পেছনে কোম্পানিগুলোকে দুষছেন ব্যবসায়ীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা মহানগরীর গণপরিবহনগুলোকে 6টি কোম্পানির আওতায় এনে
6 রুটে ভাগ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তরে মেয়র আনিসুল হক। গতকাল রাজধানীর জিপি হাউজে স্মার্ট সিটি হ্যাকাথন শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধনের পর এই কথা বলেন মেয়র। এ সময় সিটি কর্পোরেশনের বিভিন্ন সংস্থাকে একীভূত করে নগর উন্নয়নের কাজ করা হবে বলেও জানান তিনি। নগরের যানজট কমাতে এবং নাগরিক সুবিধা বাড়াতে বিভিন্ন সময় নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। তারই অংশ হিসাবে এবার ঢাকা মহানগরীতে প্রায় 500টি গণপরিবহন কোম্পানিকে আনা হবে 6টি কোম্পানির আওতায়। সেই সাথে নির্দিষ্ট 6টি রুটও ভাগ করে দেওয়ার কথা জানালেন ঢাকা সিটি উত্তরের মেয়র। 169টা ছোট ছোট রুট আছে, প্রায় 500 কোম্পানির কাছে 5000 বাস আছে। উই আর ট্রাইং যে এই সমস্ত কোম্পানিগুলো কনসলিডেট করে 6টা কোম্পানিতে নিয়ে আসা, এবং আমরা যদি 6টা কোম্পানিতে নিয়ে আসতে পারি এবং 6টা রুট মেজর রুট তৈরি করে 6 কালারের বাস তৈরি করে দিতে পারি, then there will be no competition because there will be holding company. গ্রামীণফোন আয়োজিত স্মার্ট সিটি হ্যাকাথন শীর্ষক প্রতিযোগিতার উদ্বোধন করে আনিসুল হক বলেন, সিটি কর্পোরেশনের আওতাধীন বিভিন্ন সংস্থা আলাদা আলাদাভাবে কাজ করায় সম্ভব হচ্ছে না সঠিক পরিকল্পনায় এগুনো। একজন এক একভাবে কাজ করে। আজকে আমি কাজ করি, কালকে ওয়াসা কাজ করে, পরশুদিন কি বলে টেলিফোন ডিপার্টমেন্ট কাজ করে, তারপরে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট কাজ করে। দেয়ার ইজ নো কোঅর্ডিনেশন, দেয়ার ইজ নো ডাক্টিং সিস্টেম, দেয়ার ইজ নো কমন ডাক্ট। আমরা চেষ্টা করছি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে কাজে লাগিয়ে যানজট নিরসনে তুলে ধরেন বিভিন্ন পরিকল্পনার কথা। এই ডাটাগুলো নিয়ে ক্যালকুলেশন করে এরা প্রতিটা বাস ড্রাইভার কোন লোকেশনে আছে, এই ডেনসিটিটা কতটুকু, সেটা আমরা সার্ভারের মাধ্যমে ক্যালকুলেশন করে কন্ট্রোল করতে পারবো এবং যানজট এড়ানো সম্ভব এই সিস্টেম। কোনো ড্রাইভার যদি ড্রাইভিং লাইসেন্স ছাড়া সে গাড়ি চালাচ্ছে, সেই গাড়ি থেকে কিন্তু তার কোনো নোটিফিকেশন যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু বোঝা যাবে যে এই গাড়িতে অবৈধ ড্রাইভার। 2 দিন ব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় 30টি দলের তরুণরা উপস্থাপন করবেন ঢাকা শহরের 10টি সুনির্দিষ্ট সমস্যা সমাধানের বাস্তব ভিত্তিক পরিকল্পনা। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। বৈচিত্র্যময় বিয়ের সাজসজ্জা ও পোশাক নিয়ে রাজধানীতে চলছে 4 দিনব্যাপী ফ্যাশন মেলা। গুলশানে ইমানুয়েলস ব্যাংকোয়েট হলে আয়োজিত মেলায় নয়াদিল্লি, কলকাতা, লাহোর সহ বাংলাদেশের বিভিন্ন বুটিক্স হাউস অংশ নিয়েছে। ক্রেতার চাহিদা অনুযায়ী দেশি স্টলগুলোতে ভারতীয় শাড়ি প্রাধান্য পেয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। এছাড়া লেহেঙ্গা, গাউন ও সালোয়ার কামিজের স্টলগুলোতে রয়েছে বৈচিত্র্যময় ডিজাইনের পোশাক। জুয়েলারি সামগ্রী স্টলগুলোতেও রয়েছে দেশি বিদেশি ডিজাইনের সমন্বয়। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9:30 পর্যন্ত এই মেলা চলবে। উইন্টারের কালেকশন আসবে, ওগুলো ভালো লাগছে। তারপরে হচ্ছে ওই যে এমব্রয়ডারি করা, ওগুলো ভালোই আছে। আমি ভাবলাম যে কয়েকটা দেশের পার্টিসিপেন্টেরা এসেছে, নতুন নতুন কি কালেকশন আছে এটা দেখার জন্য, জানার জন্য আসে আর কি। সামনে ওয়েডিং সিজন, আমরা এটাকে মাথায় রেখে আসলে করছি, এবং উইন্টার একটা ইস্যু, দুইটা মিলিয়ে আমরা কিছু গাউন, নতুন ধরনের কিছু কামিজ, ওয়েডিং সিজনের কিছু ওয়েডিং কামিজ, গাউন, এই ধরনের কাপড়গুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি এবারে ফেয়ারে। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে চলছে আবাসন খাতে সৌর বিদ্যুতের ব্যবহারে প্রয়োজন নিরাপত্তা সামগ্রীর পাশাপাশি বেশ কিছু প্রদর্শনী। সেখানে আছেন সহকর্মী তানিন মেহেদি। প্রদর্শনীর খবরাখবর জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। তানিন। কাজল, আজকে পাওয়ার এক্সপোর সমাপনী দিন, এবং আজকে সমাপনী দিনে আমরা দেখেছি অন্যান্য দিনের মতোই 11টা থেকে প্রদর্শনী প্রাঙ্গণ উন্মুক্ত করে দেওয়া হয়েছে। প্রদর্শনীর বাইরে থেকে যারা দর্শনার্থী যারা আসতে চান তারা বাইরে রেজিস্ট্রেশন বুথ রয়েছে, সেখানে রেজিস্ট্রেশন করে তারা প্রদর্শনীতে ঢুকতে পারছেন। একটু জানিয়ে রাখছি, এই প্রদর্শনী শুরু হয়েছিল গত 10 নভেম্বর এবং আজকে সমাপনী দিন। 10 নভেম্বর থেকে শুরু হয়ে বসুন্ধরা ইন্টারন্যাশনাল যে কনভেনশন সিটি রয়েছে রাজধানীর 300 ফিট সংলগ্ন এলাকায়, সেখানে কিন্তু এখানে বসুন্ধরা কনভেনশন সিটির 2টি হলে এই প্রদর্শনী হচ্ছে। একটি হলে আমরা এই মুহূর্তে যে হলটিতে রয়েছে, এই হলটিতে মূলত জ্বালানি বিদ্যুৎ জাতীয় যে প্রদর্শনী রয়েছে সেই প্রদর্শনীগুলো অনুষ্ঠিত হচ্ছে, এবং এই হলটিতেই মূলত প্রদর্শনীতে যারা বিদেশি যে স্টলগুলো এসছে সেই স্টলগুলো এখানে এসছে, এবং এই স্টলগুলোর মধ্যে আমরা অধিকাংশ স্টলেই দেখেছি যে বহুতল ভবনে বিদ্যুৎ চলে গেলে যে বিকল্প পদ্ধতিতে যে বিদ্যুৎ সঞ্চালনের যে
পদ্ধতি, অর্থাৎ জেনারেটর সার্ভিসের জন্য কিন্তু এখানে বেশ কিছু স্টল রয়েছে এবং আমরা এখানকার স্টলগুলোর সাথে কথা বলে যেমনটি দেখেছি যে চীন ভারত থেকেই বেশিরভাগ স্টলগুলো এখানে নিয়ে আসা হয়েছে এবং স্টলগুলোতে এখানকার যে প্রত্যেকেরই তারা বিভিন্ন ধরনের জেনারেটর তারা তাদের স্টলগুলোতে নিয়ে এসেছেন এবং তারা তাদের জেনারেটরের যে অত্যাধুনিক যে নতুন যে প্রযুক্তির ব্যবহার করা হয়েছে সেই প্রযুক্তির ব্যবহার নিয়েছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং তারা যারা এখানে দর্শনার্থী যারা আসছেন, বিশেষ করে এখানে দর্শনার্থীদের মধ্যে আমরা দেখেছি যে কোম্পানিগুলোরই যারা বিদ্যুৎ সরবরাহ করে থাকেন, এর পাশাপাশি বহুতল ভবনের যে ফ্ল্যাট মালিকদের সমিতি রয়েছে তাদেরই এখানে আনাগোনাটা একটু বেশি, যেহেতু রাজধানী ঢাকায় বিদ্যুৎ চলে গেলে বিকল্প উপায়ে যাতে তাদের ভবনে জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা যেতে পারে সেই জন্য তারা এখানে আসছেন আমরা দেখেছি। এবং এর বাইরে যে পাশের 2 নম্বর হলটিতে যে প্রদর্শনী হচ্ছে সেখানে আমরা দেখেছি সেখানে আবাসন খাত সংশ্লিষ্ট সেখানে টাইলসের শোরুম রয়েছে, এর পাশাপাশি বেশ কিছু ফায়ার সার্ভিস এবং সেফটি সামগ্রী, মানে বহুতল ভবনে সেফটি ফায়ার সার্ভিসের অগ্নি নির্বাপনের যে সেফটি সামগ্রী রয়েছে সেসব সেফটি সামগ্রী প্রদর্শিত হচ্ছে এমনটি দেখেছি। পাশাপাশি সামগ্রিক নিরাপত্তার জন্য বহুতল ভবনের নিরাপত্তার জন্য যে সিকিউরিটি পাস দরকার, সিকিউরিটি চেকিং এর জন্য যে গেটের দরকার, সেই গেটের জন্য আধুনিক প্রযুক্তির যে সর্বোত্তম ব্যবহার সেজন্য এখানে প্রদর্শনীতে বেশ কিছু প্রদর্শনীতে তারা তাদের পণ্য নিয়ে এসছেন। এবং আমরা আয়োজকদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছেন যে এই প্রদর্শনীতে 200টিরও বেশি স্টল এখানে স্থান পেয়েছে এবং এর মধ্যে 12টি স্টল রয়েছে যেগুলোতে বিদেশি যে স্টল যারা এসছেন প্রদর্শনীতে অংশ নিতে, চীন ভারত থেকে শুরু করে তারা এই স্টলগুলোতে এসছেন। এবং আমরা এখানকার যারা বিদেশি যারা রয়েছেন কোম্পানিগুলো যারা প্রদর্শনীতে অংশ নিয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি যে তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি খাতে তাদের যে ইনভেস্ট সেইটি করার জন্য তারা এই প্রদর্শনীতে অংশ নিয়েছে এবং তারা আশা করছেন যে এই প্রদর্শনী থেকে তাদের পণ্যের একটি বড় অংশের পণ্যের তারা বিক্রি বা পণ্যের বাজার তারা বাংলাদেশে ধরতে পারবেন। তো কাজল, এই ছিল আমার কাছে এখনকার মতো সব শেষ খবর। কাজল। রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল সিটি থেকে জানাচ্ছিলেন তানির মেহেদি। গেল সপ্তাহে বিভিন্ন মন্ত্রী, ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিরা দেশের অর্থনীতি নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। আর এসব বক্তব্য নিয়েই আমাদের এবারের আয়োজন। চলুন দেখে দেই এক নজরে। সামাজিক বিনিয়োগের ব্যাপক প্রভাব রয়েছে সমাজ ও রাষ্ট্রের উপর। এ ধরনের বিনিয়োগ মানব সম্পদ উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা দরিদ্রতা দূরীকরণ সহ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর ভূমিকা রাখে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মায়ানমারের সাথে আমরা পিটিএ বিষয়টি, প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্টের বিষয়টি আমরা পর্যালোচনা করছি। উভয় দেশই এলডিসি, ফলে দুইটা এলডিসির মধ্যে প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট হলে পরে সেটা উভয় দেশের জন্য মঙ্গলজনক হবে। ইতিমধ্যে প্রস্তাবিত রোড কানেক্টিভিটির বাইরেও আমরা দুটা নতুন রোড কানেক্টিভিটির কথা তাদের বলেছি। 12টি প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ের পরিমাণ 9,633 কোটি 99 লক্ষ টাকা। জিওবি হচ্ছে 4,255 কোটি 38 লক্ষ টাকা। সংস্থার নিজস্ব তহবিল হচ্ছে 533 কোটি 8 লক্ষ টাকা। আর প্রকল্প সাহায্যের পরিমাণ 4,875 কোটি 53 লক্ষ টাকা। তিতাস গ্যাস ফিল্ড, সেই গ্যাস ফিল্ডের ওয়েল হেড কম্প্রেসার স্থাপন করব। মহেশখালীতে আমরা মাতার বাড়িতে একটি পাওয়ার হাব করতেছি, ঠিক তেমনিভাবে আরেকটি পাওয়ার এলাকার জন্য একটি হাব করতেছি আমরা আমাদের পায়রা বন্দর এলাকায়। পটুয়াখালীতে 1320 মেগাওয়াটের জন্য আরেকটি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করব। এনার্জি এবং পাওয়ারের রিসার্চ কাউন্সিল করেছি যাতে আমরা নিজেরাও ইনোভেশন করতে পারি। স্কুল, কলেজে, ইউনিভার্সিটিতে, প্রাইভেট সেক্টরে, রিসার্চ ইনস্টিটিউটে আমরা যদি নিজেরা ইনোভেশন করার চেষ্টা করি তাহলে আমরা আমাদের নিজেদের ইনোভেটিভ পাওয়ারকেও মানুষের মঙ্গলের জন্য ব্যবহার করতে পারব। বিল্ডিং ইন্ডাস্ট্রিতে কীভাবে এনার্জি এফিসিয়েন্সি আনা যায় বা কীভাবে এই ইন্ডাস্ট্রির সাথে আমরা একসাথে কাজ করতে পারি, এই নিয়েও আমরা কাজ করতে পারি। That is not acceptable, at all not acceptable. This message is for you that
থাকবে, because it is the best tax that one can have in any country. আপনারা হিসাব রাখেন না ঠিক মতো, এর জন্য যত গোলমাল হয়। I am importing 50,000 SCRs and I shall sell them to you at the price, at their cost price. 50,000 যদি আমার tax payer হয়, I'll promise that the VAT rates will come down. 3,000 megawatt power. বিদ্যুৎ ও গ্যাসের ঘাটতি মোকাবেলায় বর্তমান সরকার বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করছে। এ বিষয়ে প্রাইভেট খাতের সঙ্গে আলোচনা করে এলপি গ্যাসের আমদানির মাধ্যমে এ সমস্যার সমাধান করবে সরকার। তাই বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশে কোনো সমস্যা নেই। We congratulate him for his victory, and of course a judgment of মার্কিন জনগণ we accept. আমাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক এতে কোনোভাবে এফেক্টেড হবে বলে আমার মনে হয় না। জিএসপির ক্ষেত্রে স্যার আমরা তো পাই নাই। না, সেটা তো কন্টিনিউইং প্রবলেম। সো ইট ইজ অ্যান ওল্ড প্রবলেম, যেভাবে কন্টিনিউ করছে উই শ্যাল কন্টিনিউ টু ডু দি সেম থিং। আমরা আবার নতুন গভর্নমেন্টকে বলবো যে আমরা এই স্টেজে আছি, তোমরা বিভিন্ন কন্ডিশনস দিয়েছিলে, উই হ্যাভ ফুলফিল দেম, নাও ইউ গিভ আস আ ডিসিশন। নিম্নমুখী প্রবণতা দিয়ে শুরু হলেও সপ্তাহের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে বেড়েছে লেনদেনের পরিমাণ। সপ্তাহের প্রথম ও শেষ কার্যদিবস পর্যালোচনায় দেখা যায় লেনদেন বৃদ্ধির পরিমাণ প্রায় 250 কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির প্রথম কার্যদিবস রোববার লেনদেন হয় 468 কোটি 68 লাখ টাকা, যার আগের সপ্তাহের শেষ কার্যদিবসের চেয়ে 35 কোটি 5 লাখ টাকা কম। এদিনের লেনদেনের পরিমাণ সপ্তাহের সর্বনিম্ন, আর সূচক ছিল 4672 পয়েন্টে। সোমবার দ্বিতীয় কার্যদিবসে লেনদেন বেড়ে দাঁড়ায় 600 কোটির ঘরে। প্রথম কার্যদিবসের চেয়ে 165 কোটি 22 লাখ টাকা বেড়ে এদিন লেনদেন হয় 633 কোটি 91 লাখ টাকা। সূচক ছিল 4689 পয়েন্টে। তৃতীয় কার্যদিবসেও লেনদেন ছিল ঊর্ধ্বমুখী, লেনদেন হয় 643 কোটি 70 লাখ টাকা। সূচকের পয়েন্ট ঊর্ধ্বমুখী প্রবণতায় ছিল 4691 পয়েন্টে। চতুর্থ কার্যদিবস বুধবার লেনদেন কমে আসে 500 কোটির ঘরে, লেনদেন হয় 554 কোটি 95 লাখ টাকা, যদিও সূচক ছিল নিম্নমুখী। শেষ কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন আবারও ঘুরে দাঁড়ায় 600 কোটির ঘরে, যা ছিল পুরো সপ্তাহে সর্বোচ্চ পরিমাণ। লেনদেন হয় 645 কোটি 95 লাখ টাকা, আর সূচক ছিল 4677 পয়েন্টে। গেল সপ্তাহে ডিএসসিতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে 134টির, কমেছে 173টির এবং অপরিবর্তিত ছিল 21টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দাম। গেল সপ্তাহে দাম বাড়া শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে ছিল শস্য ডেনিমস লিমিটেড, কোহিনুর কেমিক্যালস কোম্পানি লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস লিমিটেড। অন্যদিকে দাম কমা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রহিম টেক্সটাইল মিলস লিমিটেড, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস লিমিটেড, ইভাইন্স টেক্সটাইল লিমিটেড, এফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড, টাল্লু স্পিনিং মিলস লিমিটেড উল্লেখযোগ্য। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হতে বসেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ দুর্গ। আর নজরদারির অভাবে মোগল আমলের অন্যতম স্থাপত্য নিদর্শনটি এখন পরিণত হয়েছে মাদক সেবীদের আড্ডাখানায়। এতে দিন দিন আগ্রহ হারাচ্ছেন পর্যটকরা। জেলা প্রশাসনের মতে এ ব্যাপারে প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে এগিয়ে আসা উচিত। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের তথ্য ও আব্দুল্লাহ আল মামুনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মুঘল আমলের অন্যতম নিদর্শন নারায়ণগঞ্জের হাজীগঞ্জ দুর্গটি প্রত্নতত্ত্ব বিভাগের আওতায় নিয়ে সংস্কার করা হয় 1950 সালে। এরপর দীর্ঘদিন আর কোনো সংস্কারের ছোঁয়া লাগেনি দুর্গটিতে। এরই মধ্যে দুর্গটির মূল ফটক এবং ওয়াচ টাওয়ার ভেঙে গেছে। দুর্গের বাইরের বেশ কয়েকটি নকশা করা পিলার ও নির্মাণ শৈলীও নিশ্চিহ্ন হয়ে গেছে। খসে পড়েছে দেয়ালের ইট ও পলেস্তারা। এই অবস্থায় দুর্গটি সংস্কার ও রক্ষণাবেক্ষণের দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের যথাযথ তদারকি না থাকায় দুর্গের ভেতরে অবাধে চলে মাদক সেবীদের আড্ডা। এছাড়া ভূমিদস্যুরা দখল করে নিচ্ছে দুর্গের আশপাশের অনেক জমি। যদি আমাদের এই প্রাচীন নিদর্শনগুলোকে সুন্দরভাবে সংরক্ষণ করতে পারি, তাহলে আমাদের আগামী প্রজন্মের ছেলে মেয়েরা ইতিহাসকে জানতে পারবে। তারপর আমাদের একটি অর্থনৈতিক আয় উৎস হিসেবে কাজ করবে। ছেলেপেলেরা দেখা যাচ্ছে খোলামেলা ভাবেই মাদক নিচ্ছে বা এখানে ছিনতাই বা মানে ফ্যামিলি নিয়ে এখানে আমরা অনেক নিরাপত্তাহীনতায় ভুগি। বড় ধরনের একটা পুকুর ছিল, সেই পুকুরটি হারিয়ে গেছে বিভিন্ন দখলদারদের কারণে। আশেপাশে প্রচুর পরিমাণে জায়গা ছিল,
যে জায়গার অস্তিত্ব বিলীন করেছে বেদখলদাররা। এদিকে দুর্গটিতে মাদক সেবীদের আড্ডা বন্ধ করে সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রশাসনের পক্ষ থেকে জেলা স্কাউটকে অস্থায়ী ক্যাম্প স্থাপনের অনুমতি দিলেও প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অনুমোদন না দেয়ায় তা বাস্তবায়ন হয়নি। লিখিতভাবে কোনো অনুমতি আমরা পাইনি, আমাদের জেলা প্রশাসক মহোদয় দিয়েছেন, সেটার উপরে ভিত্তি করে আমরা অস্থায়ীভাবে বিভিন্ন সময় স্কাউটিং প্রোগ্রাম পরিচালনা করে থাকি। অবশ্য ঐতিহ্যবাহী এই দুর্গটি সংস্কারে প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগিতা কামনা করেছেন জেলা প্রশাসক। মাদক সেবীরা যাতে আড্ডা দিতে না পারে, যাতে ওইখানে ভালো মানুষরা যেতে পারে দেখার জন্য, সে কারণে আসলে স্কাউটসকে দেওয়া। তবে আমার অনুরোধ আপনাদের মাধ্যমে যে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আরেকটু এগিয়ে আসা উচিত। প্রায় 350 বছর আগে ঈশা খাঁর আমলে গড়ে তোলা হয় ঐতিহ্যবাহী হাজীগঞ্জ দুর্গটি। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন, এই এক দফা দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে বিক্ষোভ করে যাচ্ছে ট্রাম্প বিরোধীরা। শুক্রবারও নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিক্ষোভ হয়। দাবি পূরণের আগ পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে বিক্ষোভকারীরা। টিএম মামুনের ক্যামেরায় নিউ ইয়র্ক থেকে বিস্তারিত জানাচ্ছেন তুষার আব্দুল্লাহ। তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। শহরের সন্ধ্যা নেমে আসতেই কাজ ফেরত মানুষের ট্রাম্প বিরোধী স্লোগানে মুখর হতে থাকে রাজপথ। স্লোগানের এই উত্তাপে আরো আগুন ঝরাচ্ছে শিক্ষার্থীরা। শুক্রবার সন্ধ্যায় ম্যানহাটনের বিভিন্ন সড়ক দিয়ে র্যালি নিয়ে ট্রাম্প টাওয়ারের সামনের দিকে এগিয়ে যেতে থাকে কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। We're very, very upset about all of the hate speech that the president-elect Donald Trump has used in his campaign speeches. People are afraid. People are afraid for their rights, women's rights, Muslim rights, black rights, anyone of color. We're afraid. নিউ ইয়র্ক পুলিশ বিক্ষোভকারীদের এখন আর ট্রাম্প টাওয়ারের সামনে জড়ো হতে দিচ্ছে না। বিভিন্ন সড়কের মুখে অবরুদ্ধ বিক্ষোভকারীরা স্লোগানে জানাচ্ছে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার কোনো বর্ণ ধর্ম শ্রেণী পেশার মানুষের প্রতিনিধিত্ব করার যোগ্যতা নেই। I just want to counteract all the hatred that Trump spewed out onto America during the campaign and counteract that with love, because every day until our voice is heard, I won't be quiet. I won't back down. Not if that means that Mike Pence is the president, because he's the devil. He's just as bad. He's worse. বিক্ষোভের তৃতীয় দিনে এসে সকল শহরেই বিক্ষোভকারীদের দাবি ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনে এসে ঠেকেছে। বিক্ষোভকারীরা বলছেন ইলেকট্রাল কলেজ ভোট বা নির্বাচক মণ্ডলী ভোটের মাধ্যমে আমেরিকার জনগণের রায়ের বা দাবির কোনো প্রতিফলন ঘটেনি। তারা দাবি তুলছেন যে পপুলার ভোটকে বিবেচনায় এনে নতুন প্রেসিডেন্টের নাম ঘোষণার। তুষার আব্দুল্লাহ, সময় সংবাদ, নিউ ইয়র্ক। আরব বসন্তে বিক্ষোভ অস্থিতিশীলতার কারণে গেল 6 বছরে মধ্যপ্রাচ্যের দেশগুলোর আর্থিক ক্ষতি হয়েছে $60,000 কোটি মার্কিন ডলার। এ পরিমাণ 2011 থেকে 2015 সাল পর্যন্ত মধ্যপ্রাচ্যের জিডিপি প্রবৃদ্ধির 6% সমান। জাতিসংঘের পশ্চিম এশিয়া বিষয়ক অর্থনৈতিক ও সামাজিক কমিশন ESCWA এর প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদনে সিরিয়ার ভবিষ্যৎ বিষয়ক জাতীয় কর্মপন্থা অনুসারে 2011 সাল থেকে দেশটির মোট জিডিপি এবং মূলধনের ক্ষতি হয়েছে $25,900 মার্কিন ডলার। তিউনিসিয়ায় শুরু হওয়া গণ আন্দোলন, আরব বসন্তের প্রভাবে সিরিয়া, লিবিয়া এবং ইয়েমেনে গৃহযুদ্ধ শুরু হয়। 4টি দেশের দীর্ঘদিনের নেতাদের পতন ঘটে। সংশ্লিষ্ট দেশগুলোতে গণ আন্দোলন শুরুর আগে অর্থনৈতিক অগ্রগতির যে হিসেব ধরা হয়েছিল তা দিয়েই ESCWA এ ক্ষতির হিসাব করেছে। ভারতে বাতিল ঘোষিত 500 ও 1000 টাকার নোট দিয়ে সরকারি হাসপাতাল, দুধের ডিপো ও শ্মশানে আরও 3 দিন লেনদেন করা যাবে। শুক্রবার এই বিষয়টি জানিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, জনসাধারণের ভোগান্তির কথা বিবেচনায় কয়েকটি ক্ষেত্রে এই দুটি নোটের ব্যবহারের মেয়াদ বাড়ানোর কথা জানানো হয়। এর ফলে আগামী 72 ঘন্টার জন্য পুরনো 500 ও 1000 টাকার নোট দিয়ে সরকারি বিল মেটাতে পারবেন গ্রাহকরা। এদিকে শুক্রবার দিল্লির পার্লামেন্টে স্ট্রিটে স্টেট ব্যাংকে নোট বদলের জন্য সাধারণ গ্রাহকদের সঙ্গে লাইনে দাঁড়ান কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। গেল 8 নভেম্বর কালো টাকা দৌরাত্ম্য বন্ধে মোদী সরকার 500 ও 1000 টাকার নোট বাতিল করলেও এতে সৃষ্ট জনদুর্ভোগ দেখতে এখানে হাজির হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। তবে শাসক দল বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়, রাহুল গান্ধীর এই লোক দেখানো আচরণে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জনদুর্ভোগ সৃষ্টি করেছে। এ সময় বাণিজ্যের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। স্থানীয় নেতাদের সহায়তায় গোবিন্দগঞ্জের ইক্ষু খামারে গড়ে তোলা হয় বসতি, দাবি আদিবাসীদের।
অস্বীকার অভিযুক্ত ইউপি চেয়ারম্যানের। প্রশাসনের ভূমিকায় নাগরিক সমাজে ক্ষোভ। নানা অভিযোগ থাকলেও সারা দেশে নির্বিঘ্নে চলছে কিন্ডারগার্টেন স্কুলগুলো। স্বেচ্ছাচারিতায় জিম্মি অভিভাবকরা। নীতিমালা হলেও উদ্যোগ নেই বাস্তবায়নের। সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংস হতে বসেছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী হাজীগঞ্জ দুর্গ। আগ্রহ হারাচ্ছেন পর্যটকরা। প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে পদক্ষেপ নেয়ার তাগিদ। এবং আরব বসন্তের কারণে শেষ 6 বছরের মধ্যপ্রাচ্যের আর্থিক ক্ষতির পরিমাণ 60,000 কোটি মার্কিন ডলার, জাতিসংঘের প্রতিবেদন। এই ছিল সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়ের।